পরি কাঁদো কাঁদো মুখ করে একবার নিচে সাদাফের দিকে তাকাচ্ছে, আরেকবার সামনে রোশনের দিকে তাকাচ্ছে। রান্নাঘর থেকে এমন হাসির শব্দ পেয়ে জান্নাতের স্বামী রেখাও আদিলও রান্নাঘরে আসে। রেখা সাফাতকে জিজ্ঞেস করে, কি রে এভাবে হাসছিস কেন? সাফাত আর রোশন কেউ কোনো উত্তর দিচ্ছে না, দুজনেই সমান তালে হেসে চলেছে। শেষমেশ সাদাপ অনেক কষ্টে হাসি থামিয়ে পরির বোকামির কথা সবাইকে বলে। এবার সাদাপ আর রোশনের সাথে উপস্থিত সকলে হাসিতে যোগ দেয়, শুধু জান্নাত ব্যতীত। জান্নাতের হাসি পেলেও সে হাসছে না, কারণ জান্নাত জানে যে পরি রান্না করতে পারে না। জান্নাত এটাও জানে যে পরি এখন খুব রাগ হচ্ছে, কিন্তু পরি ওদের উপর রাগ খাটাতে পারবে না। আর পরির এটা স্বভাব হলো, পরি রাগ খাটাতে না পারলে কান্না করে দেয়। সকলে এভাবে হাসতে হাসতে দেখে। জান্নাত জারি দিয়ে বলল, হচ্ছেটা কি? সামান্য একটা বিষয় নিয়ে এভাবে হাসার কি আছে? জান্নাতের ধমক সকলে চুপ হয়ে গেল, ভীষণ অবাক হয়েছে, কারণ বন্ধু মহলে এসছে। সাধারণ বিষয় নিয়ে জান্নাত বেশি হাসতো, আর সে জান্নাতি কিনা ওদের হাসি থামিয়ে দিচ্ছে। এবার পরি কেঁদেই ফেললো, কেঁদে কেঁদে বলল, আপনারা সবাই প্ল্যান করে এটা করেছেন তাই না? সব আমাকে অপমান করার জন্য করেছেন, আমি জানি, এই জন্যই আমাকে এখানে নিয়ে এসেছেন। জান্নাত পরির কাছে এগিয়ে গিয়ে পরিকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি মেয়ে, ওরা তোকে অপমান করতে চাইবে কেন? ওরা তো জানে না যে তুই রান্না করতে পারিস না। রোশন তোকে রান্না করতে বললো, আর তুই রাজি হয়ে গেলি কেন? বলিসনি কেন যে তুই রান্না করতে জানিস না? পরি কোনো কথা বলছে না। জান্নাতের কথায় যেন পরির কান্নার বেগ আরও বেড়ে যাচ্ছে। পরি এভাবে কাঁদতে দেখে সাদাপের কেমন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে। সাদাপ নিজের মনেই বলছে এই পরিটাকে হাসিতে মানায়। কিছুক্ষণ কান্নার পর পরি বলল, আমি ঘুমাবো। জান্নাত পরীকে একটা রুমে শুইয়ে দিয়ে রান্নাঘরে আসলো। রোশন, তুই কী রে? তুই তো আমাদের কাউকে তোর কাজে সাহায্য করতে দিস না, তাহলে পরীকে কেন রান্না করতে বললি? সরি জান্নাত, আমি বুঝতে পারিনি রে যে ও রান্না পারে না। ও কেমন চঞ্চল জানিসই তো, ওর চঞ্চলতা ভালো লাগছিল। এখন যে পরী কাঁদতেছে, এখন খুব ভালো লাগতেছে তাই না? আর সাদাত তোকে বলি এভাবে গড়াগড়ি করে হাসির কোনো মানে হয়? যা বাঘ, আমি আবার কি করলাম? শোন পরি, মিডল ক্লাস পরিবারের মেয়ে হতে পারে, কিন্তু কষ্টে কি তা বোঝে না। পরিবারের লোক যথেষ্ট পরীকে একটু কষ্ট পেতে দেয় না। পরিবারের ছোট মেয়ে পরি, সকলে অনেক বেশি আদরের। ওর মা কখনো ওকে রান্না করতে দেয়নি। ওর মা কখনো অসুস্থ হলে ওর বাবা রান্না করতে, তবুও পরীকে রান্না করে যেতে দিত না। তাহলে সেই মেয়ে কী করে জানবে যে দুন্দুল ফানে দিতে হয় না? আমরা কি এত কিছু জানতাম নাকি দোস্ত? আচ্ছা বেশ, পরি ঘুম থেকে উঠুক, তারপর সকলে মিলে পরীকে সরি বলবো। সকালে সাদাপের সাথে একমত হলো। রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার সাজানো হচ্ছে। জান্নাতের জাপাত বলল, পরি তো এখনও ঘুমাচ্ছে, ওকে তো আবার ফ্রেশ হতে হবে, ওকে গিয়ে তুল। তুই তুলবি ওকে ঘুম থেকে? যদি পারমিশন দিস আর কি। পারমিশন কোনো ফ্যাক্ট নয়, আমি বলতে চাচ্ছি তুই ওকে ঘুম থেকে তুলতে পারবি তো? কেন বলতো? কারণ পরি খুব ঘুম কাতরে, চেষ্টা করে দেখতে, তো সমস্যা নেই। যা। সাদাব চলে গেল পরীকে ডাকতে। পরি ঘুম থেকে ডেকে আর কি তুলবে? সাদাব নিজেই ঘুমন্ত পরির প্রেমে পড়ে যাচ্ছে। পরি কেমন এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, এই গরমের মধ্যেও পরি কাঁথা গায়ে দিয়ে রেখেছে। পরির এমন কাণ্ড দেখে মুচকি হাসলো সাপাত। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সাপাত। পরি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কান্না করার কারণে চোখের পাপড়িগুলো কেমন একজোট হয়ে রয়েছে। সাদাব বেশ আস্তে করে ডাক দিল, পরি এই পরি ওঠো। পরি কোনো সারা শব্দ না পেয়ে সাপাত পরির হাত আলতো করে ধরে ডাকছে, কিন্তু পরির আর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। 10 মিনিট যাবৎ পরিকে এভাবে ডেকেই চলেছে সাপাত, কিন্তু পরি বেশ আরাম করেই ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থাতে সাদাপের একটা হাত নিজের গালে রেখে হাতটা পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে পরি। সাদাপ মাথায় হাত দিয়ে বসে আছে। আল্লাহ গো, এই মেয়েকে যেমন রাগ, তার চেয়ে দেখি বেশি ঘুম। ওকে ডাকতে এসে আমার নিজেরই ঘুম এসে পড়েছে। এতক্ষণ হওয়ার পরও যখন সাদাপ পরীকে নিয়ে আসছে না, তখন জান্নাত গেল ডাকতে। সাপাতকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে হাসতে হাসতে শেষ জান্নাত। কি রে দোস্ত, পারলি না পরীকে ঘুম থেকে তুলতে? হাসিস না হারামি, এটা কেমন মেয়ে রে? এরে ঘুম থেকে তুলে গিয়ে দেখ কীভাবে তুলি। জান্নাত বিছানায় বসে পরীকে শোয়া থেকে উঠিয়ে বসায়। পরি একবার বসে আবার শুতে যায়, কিন্তু জান্নাত শুতে না দিয়ে হাত ধরে আস্তে আস্তে নিচে নামায়। হাত ধরে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ও জান্নাত আপা, একটু ঘুমায়, ওয়াশরুমে ঘুমা। ইয়াকছি। পরি দরজা লাগিয়ে দিল। জান্নাত হাসলো, আর সাদা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কী রে এভাবে তাকিয়ে আছিস কেন? পরি কি সবসময় এভাবে ঘুম থেকে তুলতে হয়? সকালে নামাজ পড়ার সময় ও একাই ওঠে। অনেক সময় উঠতে না পারলে ওর বাবার নয়তো মা ডাক দেয়, তখন আবার এক ডাকে উঠে যায়। কি অদ্ভুত ব্যাপার রে। আচ্ছা তুই এত কিছু কীভাবে জানলি? ওর মা সব সময় পেলে বা আমার মা সময় পেলে ওদের রুমে যায়, তখন পরি এসব কাহিনী বলে। আম্মু পরে আমাকে বলে। বুঝলাম, তুই পরীকে নিয়ে আয়, আমি যাই। আচ্ছা। ধীরে ধীরে কেটে যায় 3 মাস। এর মধ্যে সাফাতের সাথে কয়েকবার কথা হয়েছিল ফোনে, তবে ফেসবুকে টুকটাক ভালোই কথা হয় ওদের। সাফাতও পরির মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে, কিন্তু এখনও নিজের মনের কথা জানাতে পারেনি সাফাত। কুমিল্লা চলে যাওয়ার আগে সাফাত নিজের মনের কথা পরীকে জানাতে চায়। বলা তো যায় না, আবার কখন কার হয়ে যায় পরি।
জরুরি কথা আছে বলে দেখা করতে চাই সাপাত। সাপাতের কথা মতো নির্দিষ্ট জায়গায় আসে পড়ি। কি ব্যাপার, কি এমন জরুরি তলব শুনি? পড়েছি, এই নাও তোমার চকলেট। ধন্যবাদ। ফুচকা খাবে না? এটাতে আমার আবার না আছে নাকি? সাপাতের 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। ফুচকা বানাতে বানাতে বলে ফেলেন, কি বলবেন, কয়েকদিনের মধ্যে আমি কুমিল্লা চলে যাচ্ছি। কেন? ওখানে বাবা মা একা, দেখাশোনা করার মতো কেউ নেই, তাই রসনার আমি এখানকার বিজনেসটা বাদ দিয়ে একেবারে কুমিল্লা চলে যাব। বুঝলাম। এটা বলার জন্যে ডেকেছেন? তোমার কি মনে হয় আমার কিছুই মনে হয় না? তবে কুমিল্লা যাবেন না তো আপনি ফোনে বা ফেসবুকেও বলতে পারতেন। সাবাত কিছু বলার আগে ফুচকা নিয়ে আসো ওয়েটার। পরীর কথাটা কাটিয়ে সাবাত বলে, ফুচকা এসে পড়েছে, আগে ফুচকা খাও। পরি ফুচকা খাচ্ছে আর সাবাত আর চোখে দেখছে পরীকে। বিষয়টা খেয়াল করে পরি, এভাবে চোরের মতো দেখছেন কেন? দেখবেন যখন ভালো মতোই দেখেন। পরি বিষয়টা বুঝে ফেলেছে জেনে লজ্জা পায় সাদাত। থতমত খেয়ে বলে, না মানে আসলে বাদ দেন, আমার আর মাত্র একটা ফুচকা বাকি, আর আপনি এতক্ষণ মাত্র একটা ফুচকা খেয়েছেন। আচ্ছা সমস্যা নেই, আসেন অদল বদল করি বলেই পরি নিজের প্লেটটা সাপাতকে দিল আর সাপাতের প্লেটটা নিজে নিল। সাপাত তখন মনে মনে বলল, এভাবে যদি মনটা অদল বদল করতে। ফুচকা শেষ হওয়ার পর সাপাত বলল, আর ফুচকা খাবে না? আচ্ছা চলো নদীর পাড়টায় হেঁটে আসি। ওকে। দুজনে চুপচাপ হাঁটছে। বেশিক্ষণে হাঁটার পর একটা জায়গায় বসে পড়লে কেন? বাহারে এত হাঁটা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, বসেছো ভালো করেছো, চোখটা বন্ধ করো তো। কেন, ধাক্কা দিয়ে আবার পানিতে ফেলে দিবেন নাকি? আমি কিন্তু সাঁতার জানি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? আছে। তাহলে চোখ বন্ধ করো। পরি চোখ বন্ধ করলো। ছাতা পকেট থেকে এক জোড়া নূপুর বের করে পরির পায়ে পরিয়ে দিল। এবার চোখ খোলো। পরি বসা থেকে উঠে দাঁড়ায়। এসবের মানে কি? বাই এনি চান্স আপনি আমাকে ভালোবেসে ফেলেননি তো? যদি বলি হ্যাঁ, তাহলে আমার উত্তরটা নাই হবে। পরি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানি না, কিন্তু বলতে পারি তোমার ওই লম্বা ভেজা চুলের প্রেমে পড়েছি, তোমার ওই চঞ্চলতার প্রেমে পড়েছি, তোমার ঘুমন্ত চেহারার মায়ায় পড়েছি। ভালোবাসি পরি, বিশ্বাস করো। সাপাতের কথার উত্তর কিছু না বলে পরি চলে যাওয়া ধরে। পথ আটকে দাঁড়ায় সাপাত। আমার উত্তরটা কিন্তু আমি পেলাম না পরি। আমি তো বললাম আমার উত্তরটা নাই হবে। কিন্তু কেন পরি, তুমি কি কাউকে ভালোবাসো? না। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা পরি? ভালোবাসার প্রতি আমার কোনো আগ্রহ বা বিশ্বাস নেই। একবার ভালোবেসেই দেখো, পারবো না। প্লিজ পড়ি, কী শুরু করলেন আপনি? আপনারা আমার ফ্যামিলি স্ট্যাটাস এক না ভাই, আপনারা আমার সম্পর্ক সম্ভব না। স্ট্যাটাস দেখে কি ভালোবাসা হয়? হয়, এই যুগে হয়। এখনকার যুগে ভালোবাসার পরবর্তীতে গিয়ে বলতে পারেন আপনার পরিচয় আমি মেনে নিব না। শেষে আপনি কি করবেন জানেন? আপনিও আপনার পরিবারের পছন্দ করা মেয়েটিকে বিয়ে করে নেবেন। মাঝখান থেকে বিসর্জন হবে আমার জীবন। আমার পরিবার এমন না, আমি যেটা বলবো তাতে রাজি তারা। এরকম কথা তো কম শুনলাম না। যাই হোক, আমি এখন আসি। পরি চলে যাচ্ছে আর সাদাম পরি চলে যাওয়া দেখছে। সাদাম মনে মনে এই ভেবে অন্তত খুশি যে পরি অন্য কাউকে ভালোবাসে না। যত এড়িয়ে যাও না কেন পরি, তুমি তো আমারই। পরিদের কলেজে আর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাই পরি সকাল সকাল রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজ অনুষ্ঠানে বসার সারি দ্বিতীয় সারিতে পরি ওর কিছু বান্ধবীরা বসেছে। নৃত্য পরিবেশন করবে পরি বান্ধবীরা, তাই ওরা রেডি হতে চলে গেল। মঞ্চে ওদের ইংরেজি শিক্ষক গান গাওয়ার জন্য আহ্বান জানালেন তার বন্ধুকে। তার বন্ধু আর কেউ নয় বরং সাফাত। বেশ অবাক হয়ে সাফাতকে দেখে। যেখানে যায় সেখানে কি এ লোকটার বন্ধু থাকে নাকি? আশ্চর্য। সাফাত মঞ্চে এসে আগে পরীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এরপর সকলের উদ্দেশ্যে বলল, গানটি একজনকে ডেডিকেটেড করে গাওয়া। যদিও জানি না সে শুনবে কিনা। পরে উঠে যাওয়া ধরলে দুপাশ থেকে আদিল আর রেখা পরে হাত জড়িয়ে বসে পড়ল। আলাদিনের দৈত্যের মতো তোমরা কোথা থেকে উদয় হলে? বারে আমাদের বন্ধু গান গাইবে আর আমরা থাকবো না? ছোট বোন মনে করে হাত ধরেছি। সাফাতের মতো আবার আমাকেও গালি দিও না প্লিজ। সে তোমরা তোমাদের বন্ধুর গান শুনতে পারো, কিন্তু আমার হাত ছাড়ো। দুজন দুপাশে বসে থেকে তোমার হাত ধরেছি কি ছেড়ে দেওয়ার জন্য? এটাই মনে হলো তোমার? চুপ করে এখানে বসে থাকো। পরি কিছু বলতে যাবে, তখনই সাফাতের কণ্ঠে গান শুনতে পেল। পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা যে আমার। পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা যে আমার। তার গালেতে আছে হাইরে ছোট্ট একটা তিল, পলক পড়ার আগেই বুক মারল প্রেমের ঢিল। নাইরে 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 আমার বাঁচার উপায় নাই, চাইরে চাইরে আমি পরিটারে চাই। নাইরে 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 আমার বাঁচার উপায় নাই,
চাইরে 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 আমি পরিটারে চাই। পুরো গান শেষ হতে সকলে জোরে হাততালি দিয়ে ঘোর কাটে পড়ে। মনে হচ্ছিল যেন একটা ঘোরের মধ্যে আমি এভাবে যতই ইমপ্রেস করার চেষ্টা করেন কোনো লাভ নেই মিস্টার সাদাব। রেখা পরির দু গালে হাত রেখে মুখটা এদিক ওদিক করছে। কি করছো রেখা আপু? পরি, এ কি তোমার গান ডান গালে তো দেখি সত্যি সত্যি তিল আছে, তাতে কি? সাপাত, তাহলে গানটা তোমাকে মিন করে বললো তাই না? এ আবার কেমন কথা রেখা আপু? গান তো গানই, আমাকে মিন করে বলার কি আছে? বুঝবা পরে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরি ফুটপাত দিয়ে হাঁটছে, পেছন থেকে সাদাপু আসছে। পরি হাঁটা থেকে দাঁড়িয়ে পড়লো, পেছনে ঘুরে কোমরে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? এভাবে ফলো করছেন কেন? ফলো করছি না, তোমাকে সেফটি দিচ্ছি। সেফটি দিচ্ছেন মানে? মানে সন্ধ্যাবেলা একা তুমি বাড়ি যাচ্ছ, যদি কেউ পিছু নেয় মানে বিপদ আর বলে আসে না। আমার বিপদ হলে আপনার কি? আপনার আবার আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি। শরীর রাগ নিয়ে বললো, এসব প্রেম টেম আমি করতে পারবো না। বিয়ে করতে পারলে বললেন। পরীর কথা শুনে সাদাব যেমন অবাক হয় তার চেয়েও বেশি খুশি হয়। কথাটা বলে পরি নিজেই মনে মনে অবাক হয়, এটা আমি কি বলে ফেললাম? সিরিয়াসলি পরি সত্যি বলছো তুমি? আমি আমার পরিবারকে কবে আসতে বলবো বলো? আগে আমি মাকে বলে দেখি কি বলে, তারপর ওকে আমাকে কিন্তু জানাবে। এখন চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাসায় এসে বিছানায় বসে ভাবছে পরি, ছেলেটা বিয়ে করার পর সাথে সাথে রাজি হয়ে গেল, তবে কি সে সত্যি আমাকে ভালোবাসে? পরিমা ঘরে এসে পরীকে জিজ্ঞেস করলো, কি এত ভাবছিস? মা তুমি এসেছো, বসো, তোমাকে কিছু কথা বলবো। কি কথা? আমি তো তোমাকে সব কথাই শেয়ার করি মা। তা তো আমি জানি। জান্নাত আপুর বিয়েতে তার বন্ধু বান্ধবীরা এসেছিল না? হ্যাঁ, কেন? জান্নাত আপুর একটা বন্ধু আছে, সাপাচ্ছে আমাকে ভালোবাসে নাকি? আমি তো না করে দিয়েছিলাম, কিন্তু সে কিছুতেই পিছু ছাড়ছে না। তাই ভাবলাম বিয়ের কথা বলি, তখন নিশ্চয়ই কেটে পড়বে। কিন্তু অবাক করার বিষয় কি জানো মা? সে না সাথে সাথে রাজি হয়ে গেল। পরে ও হলো হাই সোসাইটির লোকজন, ওদের সাথে কি আমাদের মানায় বলো? ও তো আমাদের আর্থিক অবস্থার কথা জানে, আর এমন তো না যে আমি ওর জন্য পাগল। যদি সব কিছু জেনে ওর পরিবার রাজি হয় তাহলে, আর ছেলেও ভালো হয়, তাহলে আমাদের বিয়ে দিতে কোনো সমস্যা নেই। নাস্তা করবে? এখন আয়, তুমি যাও, আমি আসতেছি, তাড়াতাড়ি আসবে। ফরিদ ফোনটা বের করে সাফাতকে কল দিতে যাবে, ঠিক সেই সময় সাফাত ফোন দেয়। হ্যালো পরি। কি করছো? বসে আছি। আপনি? শুয়ে আছি। সন্ধ্যার সময় কেউ শোয় নাকি? ক্লান্ত লাগছিল তাই একটু শুয়েছিলাম। যাও, তোমার জন্য উঠে বসলাম। মাকে আপনার কথা বলেছি। সত্যি? কি বলেছ? আপনি যা যা বলেছেন সব। মা কি বললো? বললো আপনার পরিবার রাজি হলে নাকি তারাও রাজি। সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে তো তুমিও রাজি পড়ি? আমার পরিবারের মতে আমার মত। ভালোবাসো আমায়? এখন ভালোবাসি কিনা জানি না, তবে বিয়ে হলে বিয়ের পর ভালোবাসবো। এখন একবার আই লাভ ইউ বলো না প্লিজ। না, বিয়ের পরই বলবো। একবার প্লিজ প্লিজ প্লিজ। রাখছি, এখন নাস্তা করবো, আপনিও খেয়ে নিন। পরি ফোনটা রেখে দেয়। সাফাত ফোনটা বুকে নিয়ে শুয়ে পড়ে। ফরিয়া সাফাতের কথা এইভাবে ভালো চলছিল, কিন্তু সাফাতের মনে হলো পরির মনে ভালোবাসার জায়গা করে নিতে পারেনি। সাফাত এখনও ভালোবাসি বললে বিয়ের পর বলবো। সাফাত লাভ ইউ বললে পরির উত্তর হয়, এটার উত্তর পরে দিব। মোট কথা ভালোবাসার কথাগুলো এড়িয়ে যায় পরি। এটা নিয়ে সাফাতের অনেক মন খারাপ হয়। রাগ করে একদিন বলে কথা বলেনি সাফাত, কিন্তু পরি সাফাতের রাগটা বুঝেনি। পরের দিন সাফাতে আবার ফোন দেয় পরীকে। দুজনের মধ্যে এতটুকু কথা হয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? কি করছো? বসে আছি। আপনি? কিছু না, খাইছো? আপনি? কলেজে গিয়েছিলে? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আপনার? ভালো। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। পরে মনে ভালোবাসা কিছুতেই সৃষ্টি করতে পারছে না সাফাত। এভাবে থাকতে না পেরে একদিন অভিযোগ করে ফেলল, এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। পরে আমার প্রতি তোমার কোনো কেয়ার নেই, ভালোবাসা নেই, এক রাতে তো আর গাছে ওঠা যায় না, তাই না? অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমাকে হারানোর পর ফল পেয়ে যাবে, লাভ কি? মানে অবহেলা? আমি আর তোমায় ভালোবাসা একদম ঠিকই হারিয়ে যাব। এত অধৈর্য কেন? আপনি আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই চেষ্টা করবেন আমার মন মেয়ে ভালোবাসার জন্মানোর। তাছাড়া আমি এটা বিশ্বাস করি সে আমারই থাকবে। হাজার বিপদ আপদ বা যাই হোক না কেন আমারই থাকবে। ভালোবাসা দিয়ে সব আগলে রাখা সম্ভব, ভালোবাসা ছাড়া কিছুই ধরে রাখতে পারবে না তুমি। তার মানে কি বলতে চাইছেন? আপনি আমাকে ছেড়ে যেতে চাইছেন? আমি না, তুমি চাচ্ছ এটা। আমাকে একটু সময় দিন। আপনি এভাবে আমার উপর প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ হবে না। তাছাড়া বিয়ের পরও ভালোবাসা যায়। আমার ইচ্ছে, আমি ভালোবেসে বউ আনবো। আপনার ইচ্ছেই পূরণ হবে, শুধু আমাকে একটু সময় দিন। বলি কি? একবার বলো না ভালোবাসি, পরে বলবো। প্লিজ, লাভ ইউ, আই লাভ ইউ উত্তর দাও প্লিজ। চুপ, শুধু একবার বলো প্লিজ, একবার। আই লাভ ইউ টু। পরীর মুখে আই লাভ ইউ টু শুনে যেন এতদিনে স্বস্তি পেল সাদাব।
পরীর মুখে লাভ ইউ টু শুনে এতদিন স্বস্তি পেল সাদা। পরী পড়তে বসেছিল, সেই সময় ওর মেজো খালামণি রুমে আসলো। কি করিস পাখি? এই দেখো না পড়তেছি। দেখলাম তো নতুন নতুন প্রেমে পড়ছিস, তাই দেখতে আসলাম। বই পড়ছিস নাকি মোবাইল পড়িস? মাঝে মাঝে আমিও অবাক হই, তুমি আমার খালামণি নাকি বান্ধবী? যাক, এটা বাদ দাও। আমি নতুন নতুন প্রেমে পড়ছি মানে? বাবালে, কিছু জানে না আমার পিচ্ছি মেয়েটা। সিরিয়াসলি আমি বুঝতেছি না কি বলবো। তুমি সাদাব কে? কে? জান্নাত আপুর বন্ধু। আর তোর আমার কি? তোর কিছু হয় না? হয় না, তবে হতে পারে। কই ছবি দেখা তো দেখি। ওয়েট। ফরি সাদাফের কিছু ছবি বের করে দিল। ওর খালামণি বেশ মনোযোগ দিয়ে দেখছে। না, ছেলে মাশাল্লাহ, লম্বা সুন্দরও আছে। আমাদের সাথে দেখা করাবি না? করাবো। কালকেও কুমিল্লা যাবে, কুমিল্লা থেকে আসুক তারপর দেখাবো। কুমিল্লায় কেন যাবে? ওদের বাড়ি তো কুমিল্লাতে। ও। পরের দিন সাদা পরীর সাথে দেখা করে কুমিল্লা চলে যায়। বাড়িতে পৌঁছায় আগে মাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? মানে ভালো আছে। এখন যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছে। আচ্ছা। সাফাত ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসেছে। পাশে সাফাতের বাবা আর মা বসে আছে। সাফাতের মা বলল, তা বিয়ে টিয়ে কবে করবি? তারা কিসের বিয়ে মা? সময় হোক করবো। আমরা বেঁচে থাকতে বিয়েটা দেখে মরি। কিসব আজে বাজে কথা বলছো মা? তোমাদের নাতিপুতি হবে, তাদের সাথে খেলবে, এখনো তো কত কিছু বাকি। সাফাতের বাবা এবার বলল, সেই তুমি বিয়ে যেদিন খুশি করো সেদিন ব্যবসার বিষয়ে কিছু ভেবেছ? 3 মাস পর কানাডা যাব আমি আর রওশন, 2 বছরের মতো থাকবো, তারপর বিড়িতে এসে দুজনে একত্রে বিজনেস করব। আর এই 3 মাস ঢাকাতে একটা চাকরি করব। ভাবিরা আছে, তারা তোমাদের দেখাশোনা করবে। এখান থেকে কাজ করলে হয় না? প্লিজ মা, ঢাকা যেতে বারণ করো না। তোর যেটা ভালো মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুমিয়ে নে সাদাব। সন্ধ্যা ঘুম থেকে ওঠার পর ফোন দেয় পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। কি করছো? নামাজ পড়লাম, আপনি? ঘুম থেকে উঠলাম। আপনি কি নামাজ পড়েন না? মাঝে মাঝে পড়ি তো। আজ কয় ওয়াক্ত পড়েছে? সাদাব কণ্ঠটা নিচু করে বলে, 1 ওয়াক্তও না। এরকম করলে চলবে না, নামাজ পড়ার অভ্যাস করতে হবে। আচ্ছা, পড়বো। সত্যি তো? একদম। ধন্যবাদ। আমার বাবা মা কেমন আছে? আপনার বাবা মা কেমন আছে? ভালো আছে। তোমার? ভালো। কাল খালামণি আপনার ছবি দেখিয়েছি। কি বললো? বললো সুন্দর আছে, আর 2 পরিবার রাজি হলে কারোই কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ সকলে রাজি হবে, তাই যেন হয়। নাস্তা করেছো তুমি? না। আপনি? না। আচ্ছা, তুমি আমাকে এরকম আপনি আপনি করে বলো কেন? তাহলে কি বলবো? তুমি বলবা। পারবো না। কেন? দূর, এরকম হুটহাট করে তুমি ডাকা যায় নাকি? চেষ্টা তো করবে। তুমি বলে ডাকো। কচু রাখি, এখন পড়তে বসতে হবে। পরি বাবার নতুন অফিসে বাড়ি থেকে অনেক দূর হয়ে যায়, তাই অনিচ্ছা সত্ত্বেও ওদের বাড়ি পাল্টাতে হবে। 1 মাস আগে পরি মা জান্নাতের মা বাবাকে বিষয়টা জানায়। মন খারাপ হলো, কারো কিছু করার ছিল না। 1 তারিখ পরি বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে আসে। নতুন বাসা, নতুন এলাকা, নতুন পরিবেশ। পরির অনেক বেশি আনিজে লাগছে, কিন্তু কিছু তো করার নেই। পরি প্রাইভেটে যাওয়ার সময় খেয়াল করলো কিছু ছেলে একটু জড়সড় হয়ে বলছে, মনে হয় 9-এ পড়ে। পরি কথাটা শুনেও না শোনার ভান করে এটা ভেবে যে হয়তো অন্য কাউকে বলছি, কিন্তু না। পরপর 3 দিন একই কথা শুনেছে পরি, এবং প্রতিবারে ওর সামনে বলেছে। পরি নিশ্চিত হলো যে কথাটা ওকে বলেছে। পরি কিছু না বলে দাঁতে দাঁত চেপে প্রাইভেটে যায়। কলেজে যাওয়ার সময় ছেলেগুলোকে দেখে না পরি। বিকেলে প্রাইভেটে যাওয়ার আর আসার সময় দেখে ক্রিকেট খেলতে। পরি প্রাইভেটে ব্যাচে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, যার বাড়ি পরিতে বাড়ির পাশে। মেয়েটার নাম শোভা। পরি আর এখন শোভার সাথে যাতায়াত করে। একদিন প্রাইভেট থেকে ফেরার পথে ছাতা ফোন দেয়। ফোন রিসিভ করে কথা বলতে থাকে পরি। কী করছে? আমার পরি হাঁটছে। মানে কি? হাঁটছে মানে হাঁটছে। কোথায় যাচ্ছে? প্রাইভেট থেকে বাড়ি যাচ্ছি। নতুন এলাকায় কেমন লাগছে? খুব বোরিং। কেন? কাউকে চিনি না, কিছু না। এত চিনতে হবে না কাউকে। কোনো ছেলে ডিস্টার্ব করে না তো? না। আচ্ছা শোনো, একটা কথা বলেন। সাদাব কথা বলার আগে একটা কল এসে পড়ে পরির পাশে। একটুর জন্য লাগেনি গায়ে। সাদাব কিছু বলতে না দিয়ে পরি বলল, আমি বাড়িতে গিয়ে আপনাকে ফোন দিচ্ছি। কেন, কি হয়েছে? কিছু না, পরে ফোন দিব, রাখছি। পরি ফোন দিয়ে ছেলেগুলোর দিকে রাগান্বিত চোখে তাকায়। এতদিন ছেলেগুলো তাকে দিকে তাকাই পরি। রাগের সাথে সাথে অবাক হয়ে পড়ে। পরি ভেবেছিল ছেলেগুলো সিনিয়র হবে, কিন্তু ছেলেগুলো পরির চেয়েও ছোট। ছোট মানুষ বলে পরি কিছু না বলে সবার সাথে বাড়িতে চলে যায়। ছেলেগুলো ফাজলামি দিন দিন বেড়ে চলেছে। তার মধ্যে একটা ছেলে আগ্রহ বেশি পরির প্রতি। পরির রাগ দিনকে দিন বাড়তে লাগলো। পরি সবাইকে নিয়ে ওই ছেলেটার সাথে কিছুটা দূরত্বে দাঁড়ালো। এ ছেলে, এদিকে আসো। আমি? তুমি। সেটা এসে পরির সামনে দাঁড়ায়। কিছু বলবেন? কিছু বলার জন্যই তো ডেকেছি। আমাকে কি তোমার পিচ্ছি মনে হয়? ছেলেটা পা থেকে মাথা পর্যন্ত দেখে পরীকে। দেখে তো পুচ্ছি মনে হয়। নাম কি? শিহাব। কিসে পড়ো? 8-এ। আমি কিসে পড়ি জানো?
কিসে আর পড়বেন, 6-7-এ ইডিয়েট, আমি কলেজে পড়ি। ফরির কথা শুনে শিহাব হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আজীব, এভাবে হাসির কি হলো? পিচ্ছি মেয়ে নাকি কলেজে পড়ে? আচ্ছা বেশ, আমি যদি প্রমাণ করতে পারি আমি কলেজে পড়ি তাহলে তা আপনি যা বলবেন আমি তাই শুনবো। যদি প্রমাণ করতে পারি যে আমি কলেজে পড়ি তাহলে তুমিও তোমার বন্ধুরা আমাকে আপু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। পরি ব্যাগ থেকে আইসিটি বইটা বের করে শিহাবের হাতে দেয় আর বলে, আমার নাম পরি, আমি পাশের কলেজটাতে পড়ি। এরপর যদি বিশ্বাস না হয় তাহলে কলেজে গিয়ে বিশ্বাস করবে পরীকে। আশা করি সব উত্তর পেয়ে যাবে। শিহাব বইটা এদিক ওদিক করে দেখছে। বইতে পরি নামটা দেখতেছে। শিহাব মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। পরি বলল, দেখেছো বই? হুম। কি বই এটা? আইসিটি। কি নাম লেখা? পড়ি। কিসে পড়ি তাহলে আমি? কলেজে। এবার বলো এখন থেকে আমি তোমার কি হই? শিহাব মাথাটা নিচু করে বলল, আপু। পরি শিহাবের হাত থেকে বইটা নিয়ে বলল, গুড বয়, আসি এখন। পরির এমন চঞ্চলতা আর শায়েস্তার করা দেখে অবাক হয়ে যায় শোভা। পরক্ষণে পরির হাসি দেখে নিজেও হেসে দেয় শোভা। পরি ব্যাগ থেকে ফোনটা বের করে সাদাবকে ফোন দেয়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথাগুলো সাদাবকে বলেছে পরি। ফোনের উপাসে সাদাব হেসে লুটিপুটি খাচ্ছে আর পরি তো হাসতেছে তখন থেকে। কিন্তু কে একজন পরি হাসি দেখে থমকে যায়, দূরে থেকে আটকে যায় পরি হাসিতে। সাদাব হাসতে হাসতে বলে, পরি তুমি আসলেই জিনিয়াস। পিচ্ছির ছেলেটাকে কীভাবে না শায়েস্তা করলে। হি হি, বেশি বার বেড়ে গেছিল, ডানা ছেড়ে দিলাম। আচ্ছা শুনো, একটা গুড নিউজ আছে। কি? আমি আবার ঢাকা আসতেছি। সত্যি? ঢাকার জব নিব। তাহলে বাবা মাকে দেখবে, ভাই ভাবি আছে ওরা দেখবে। কবে আসবেন? 1 সপ্তাহ পর আসবো। আচ্ছা অপেক্ষায় রইলাম। ওকে রাখছি, এখন রাতে ফোন দিব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে ব্যাগে ফোন রাখে পরি। মাথা তুলে সামনে তাকাতে দেখে একটা ছেলে অপলকভাবে তাকিয়ে আছে তার দিকে। আচমকা দেখার ভয় পেয়ে যায় পরি। পরি থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে, এভাবে দাঁড়িয়ে আছে যে চোখের পলকই পড়ছে না। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যায় পরি। বিরক্ত মাখা মুখে পরি কিছু বলতে যাবে তার আগে ছেলেটা বলে, আবার একটু হাসেন তো। একজন অচেনা ব্যক্তির মুখে প্রথম দেখায় কথা এমন শুনে ব্যাবা থেকে খেয়ে যায় পরি। কি হলো, হাসেন না একটু? সরি, কে আপনি? আমি সুলতান। পরি কিছুক্ষণ চুপ করে বলল যে, হ্যাঁ আপনি সুলতান হন বা পাতলা খান হন, বিষয় না। কথা হচ্ছে এরকম পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? এই না, পিচ্ছিগুলোর মতো আমি আপনাকে বিরক্ত করতে আসিনি তো। আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন। আপনার সাহায্য আমার কেন লাগবে? না মানে আমিও তো এই এলাকায়, আর আপনাকে দেখে মনে হলো আপনি এলাকাতে নতুন, তাই ভাবলাম আর কি। নতুন তাতে কি হয়েছে? আমি কি কেউ কিছু খেয়ে ফেলবে? হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিব না তাকে? এত শক্তি? যাই হোক, আর কিছু বলবেন? তেমন কিছু বলার নেই, তবে নামটা জানতে পারি? পরি। অনেক সুন্দর নাম, ধন্যবাদ। আসি। পরি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেয়, কিছু খেয়ে সেই ঘুমাতে যাবে তখনই দরজা কে কড়া নাড়ে। দরজা চাপানো ছিল। পরি দরজা খুলে দেখে সে পিচ্ছি ছেলে শিহাব। তুমি এখানে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে আসছো কেন? এ বাড়িতে আমার এক বন্ধু থাকে, ওর কাছে এসেছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যায়। আপু ডাকতে বলেছে বলে কি সব সময় অসময় বাড়িতে আসতে হবে? আপু আপনি কি রাগ করলেন? না, তুমি আসছো বলে এখন আমার খুশিতে দেই দেই করে নাচতে ইচ্ছে করছে। রাগ করছেন কেন আপু? ওই ছেলে চুপ, আমি করিস আমার সাথে? সিনিয়র আপুকে লাইন মারিস? আর যদি কখনো দেখেছি তোরে আমার আশেপাশে গুরু গুরু করতে তাহলে হাত পা ভেঙে দিব বলে দিলাম। পরি আর কিছু বলতে না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। হাই আল্লাহ, এটা কোন এলাকায় এসে পড়লাম যেখানে পিচ্ছি পুচ্ছি ছেলে ফেলে সিনিয়র আপুদের লাইন মারে। নিজের আগে গজগজ করতে ঘুমিয়ে পড়ে পরি। কিছুক্ষণ পরে পরি মা আসে রুমে। সে একটু পাশের বাড়ি গিয়েছিল। পরি, এই পরি, এ বর, সন্ধ্যায় কেউ ঘুমায়, উঠ তাড়াতাড়ি। দূর, কিচ্ছু হবে না বললেই হলো, কিছু হবে না, উঠ বলছি তাড়াতাড়ি। মায়ের সাথে জোরাজুরি না পেরে উঠে বসে পড়ি। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে দেখতে পাই সাফাত একটি। পরি নখ দেওয়ার আগে সাফাত নখ দেয়। আমার পরিটা কি করে? একদম ডং করে কথা বলবেন না। ডং করলাম কই? হ্যাঁ আমি পরি, আমার পরি কি? হ্যাঁ তাহলে কি তুমি অন্য কারো? না আপনারই। তাহলে কিছুই না। মন খারাপ? না মেজাজ খারাপ। কেন? ঘুমিয়েছিলাম একটু, আম্মু উঠিয়ে দিল। তুমি না বলতে সন্ধ্যায় ঘুম ভাঙানো ভালো না, তাহলে তুমি কেন ঘুমালে সন্ধ্যায়? বলতাম, কিন্তু ঘুম আসলে কি করবো? আচ্ছা আজানের পর ঘুমাইও। কি করছে এখন? বসে আছি। আমিও। আচ্ছা আমি কি আপনাকে তুমি আপনি বলবো? বলছি যে তুমি বলার চেষ্টা করো, কিন্তু সেটার চেষ্টাটা কখন করলে শুনি? মানে টিয়ে বাদ দাও আর প্র্যাকটিস শুরু করে দাও। আচ্ছা করবো বললে হবে না, এখনই বলতে হবে। আমার কেমন লাগে, লজ্জা লাগে আমার। ওরে আমার লজ্জাবতী বউ গো। বলো না, কি বলবো? তুমি করে। আচ্ছা তুমি কি? তুমি তুমি করে কিছু বলতে বলেছি। কেমন আছো? এই তো বলে ফেলেছো, ভালো আছি। তুমি? আমিও। কি করেন আবার আপনি?
দূর বাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আপনি ঢাকায় কবে আসবেন? কেন আমাকে না দেখে বুঝি থাকতে পারছো না? মোটেও এমন কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। বুঝি বুঝি কোচো বুঝে। কবে আসবো সেটা বলবো না কেন? সারপ্রাইজ দিব তোমাকে এসে। আচ্ছা, অপেক্ষায় রইলাম। কয়দিন অপেক্ষা করতে পারবে আমার জন্য? যতদিন না আপনি আসেন। যদি দূরে কোথাও যায় দীর্ঘদিনের জন্য, তাহলে তাহলে কি? তাহলে অপেক্ষা করবো নাকি আমায় ছেড়ে চলে যাবে? অবশ্যই অপেক্ষা করব। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না পড়ি। অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে গেলে মানতে পারবো না আমি। বললাম তো কখনো ছেড়ে যাব না, নিশ্চিন্তে থাকেন। ভাবিকে তোমার কথা বলেছি। কি বললেন? তোমাকে ভালোবাসি তা ছবি দিও তো কিছু, বাবা মাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন যাই, পড়তে বসতে হবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। পড়ি কি ভালোবাসি আমিও। আমিও কি ভালোবাসি। পরদিন সকালে পরে রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে ফেরার পথে দেখে বাড়ির উঠানে অনেক ভিড়। কি হয়েছে দেখার জন্য ভিড় ঠেলে একটু সামনে আগায়। যা ঘটেছে তা দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কালকে এই ছেলের সাথে আমি চটাং কথা বললাম, আর এই ছেলে ভাবে অন্য একজনকে পেটাচ্ছে। কিন্তু সুলতান মারছে কেন ছেলেটাকে? আমি কি গিয়ে আটকাবো না? বাবা পরে যদি আমাকে মারে? দূর, আমি একটা মেয়ে, আমাকে মারা কি এত সহজ নাকি? মনে মনে কথাগুলো বলে পরে সুলতানের কাছে যায়। সুলতান ছেলেটাকে যে আরেকটা থাপ্পড় দিতে যাবে, অমনি গিয়ে পরে সুলতানের হাত ধরে। সুলতানের পেছনে ফিরে পরীকে দেখে বলকে যায়, মাস্তানি করা হচ্ছে এখানে? আমার হাত ছাড়ান। আপনার সারা জীবন ধরে থাকবো বলে ধরিনি, ওকে? আমি তো জাস্ট হাত ধরে থামালাম। থামাবেন কেন আপনি এভাবে? ছেলেটাকে মারছেন কেন আপনি? আপনি জানেন ও কি করেছে? না, জানি না। ও আমার বোনকে টিচ করেছে, বাজে বাজে কথা বলেছে। ও আমার বোনকে, ওর সাহস কি করে হয় আমার বোনকে টিচিং করার? ওই বিষয়টা বুঝতে পারে। বোনকে কেউ খারাপ কথা বললে সব বাইরে রেখে এভাবে রাগ করাটা স্বাভাবিক, তবু বিষয়টা এড়ানোর জন্য বলে। দেখে তো মনে হচ্ছে না কম মেরেছেন। ছেলেটাকে দিয়ে আপনার বোনের কাছে মাপ চাওয়ান সবার সামনে, তারপর ছেড়ে দিন। এভাবে এত লোকের সামনে সিন ক্রিয়েট করার মোটেও ভালো কাজ না। সব কথাগুলো বলে পরিবারই চলে যায়। বিকেল প্রাইভেট না থাকায় ছাদে যাই পড়ি। যদিও ছাদ পড়ির অনেক প্রিয় একটা জায়গা, তবুও মন টিকছে না পড়ি। সবাই সবার মতো ব্যস্ততার মধ্যেও নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না পড়ি। পাশে ছাদে তাকাতে দেখে সুলতান ছাদ থেকে পরীকে দেখছে। এই ছেলে এভাবে কেন দেখছে আমাকে? রাগ দেখাতেও ভয় করে। মাস্তান ছেলে যদি আবার কিছু করে বসে। ছি পড়ি, তুই ভয় পাচ্ছিস? তোকে ভয় ফেললে চলবে না। মনে মনে কথাগুলো বলে পড়ে ছাদের রেলিংয়ে একদম কাছে ঘেসে যায়। এই এত কাছে আসবেন কেন? ছাদ থেকে পড়ে যাবেন তো? আপনি আমার কথা বাদ দেন, আগে বলেন এভাবে চোরের মতো দেখছেন কেন আমায়? আপনি চাইলে এরপর থেকে সামনে এসে দেখবো। মানে কি এসবের? তেমন কিছুই না। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? একজন অপরিচিত লোককে আমার ফোন নাম্বার কেন দিব? আপনি না দিলেও সমস্যা নেই। আপনার ফোন নাম্বার পেতেই সুলতানের খুব একটা বেগ পেতে হবে না। আপনার সমস্যা কি বলুন তো? আপনার হাসি, মানে আপনার হাসিতে ফেঁসে গেছি আমি। এটা আবার কেমন কথা? বুঝতে পারছেন না তো? ওকে সোজাসুজিভাবেই বলি। প্রথম দেখাতে আপনার হাসির উপর ফিদা হয়েছে, এরপর এখন আবার এত সুন্দর লম্বা চুল। আমার মন বলেছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল আপনি? কয়েকদিন ধরে আমাকে দেখছেন না, বা কয়েকদিন ধরে আমাকে চেনেন বা দেখছেন, এর মধ্যে ভালোবেসে ফেললেন? ভালোবাসি কি বলে করে হয় পরি, যেটা আমার জানার বিষয় না। কিন্তু আপনার যেটা জানার বিষয় তা হচ্ছে আমি অন্য একজনকে ভালোবাসি। আমি এতটাও বোকা না পড়ি। আমি আপনার কলেজের সব খোঁজ খবর নিয়েছি। বাইরে তো চলে গেছেন, কিন্তু একটু মিস্টেক হয়ে গেল যে আপনার মিস্টার সোলদার, মানে আপনাকে কে বলো যে আমি কি কলেজে রিলেশন করি? আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর সে এখানে থাকে না। এসব নাটক করে কোনো লাভ হবে না। আমি আপনার পিছু ছাড়ছি না। আমি কোনো নাটক করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তাই তাই কে ব্যক্তি শুনি, নাম কি করে, কোথায় থাকে, এত কিছু জেনে আপনি কি করবেন? তার শরীর থেকে হাত পাগুলো আলাদা করে দিব। চুপ, মুখ সামনে কথা বলেন। সব জায়গায় নিজের মাস্তানিগিরি ফলাতে আসবেন না একদম। আপনারা আমার মাঝে আমি কাউকে অ্যালাউ করবো না মিস পরি। ভুল বললেন। আপনারা আমার মাঝে নয়, আমি আমাদের মাঝে এসে পড়েছেন, আর আমিও আপনাকে অ্যালাউ করবো না আমাদের মাঝে। পরি হন হন করে ছাদ থেকে নেমে গেল। না, এই ছেলেকে এমন বাড়াবাড়ি মানা যাচ্ছে না। এই আপদটাকে কই থেকে উদয় হলো? সাফাতের ফোন এলো। ফোনটা রিসিভ করলো পরি, কিন্তু পরিকণ্ঠ বেশ বিরক্ত মাখা। কি হয়েছে জানতে চাইলে পরি উত্তরে বলে, কিছুই না, কারণ এটা নিয়ে অযথা চিন্তা করবে সাফাত। সে সাফাতকে নাকচার বান্দা করে, সত্যি করে বলো তো কি হয়েছে? প্লিজ কিছু লুকাবে না আমার কাছে। আমরা দুজনে কখনো কারো কাছে কিছু লুকাবো না, এটাই কিন্তু কথা ছিল। সাফাতের সাথে আরো কথায় পেরে উঠে সুলতানের কথা সব বলে দিল সাফাতকে। সাফাত বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, এটা ছাড়া কি আপনার মুখে আর কোনো কথা নেই? কখন বললাম আমি আপনাকে ছেড়ে যাব? ওই ছেলেগুলো তো গুন্ডা, যদি কিছু করে বসে আমার ভয় করছে পরে। যদি তোমাকে জোর করে বিয়ে করে ফেলে, মগের মূল্য নাকি
অযথা ভয় পাওয়ার কি আছে, এমন কিছুই হবে না। তুমি তো বিনা বাক্যে বলে ফেললে কিছু হবে না, কিন্তু আমার তো খুব ভয় করছে। মেয়েদের এত ভয় পান কেন আপনি বলেন তো? তুমি কি বুঝবা, যে বেশি ভালোবাসে তাকে হারানোর ভয়টাও বেশি থাকে। ভালো, আপনিও বাসেন, আমিও তো বাসি। তুমি একটু সাবধানে থেকো প্লিজ। আচ্ছা ঠিক আছে। বাড়ির সবাই কেমন আছে? ভালো। তোমার? ভালো। বাবা মাকে ছবি দেখিয়েছেন? কি বললো তারা? বললো তোমার আমার পছন্দ, তাদের পছন্দ, 2 বছর পরে তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আসবো। আমি কিন্তু বিয়ের পরও পড়াশোনা করব। বিয়ের পর আবার পড়াশোনা করার কি দরকার? এরকম ব্যাকডেটের কথাবার্তা বলছেন কেন আপনি? বিয়ের পর কি মেয়েরা পড়াশোনা করে না? করে, কিন্তু আমার মতে না করাই ভালো। বিয়ে হবে, ঘুরবে ফিরবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হলে বাচ্চা সামলাবে, ব্যাস বিন্দাস লাইফ। আপনার কি মনে হয় যে আমি ঠিক এগুলোই করব? তাহলে আপনি ভুল। আমি পড়াশোনা করবে, আর যদি করতে না দিই তাহলে এখনই বলে দেন, অযথা এত সম্পর্ক এগানোর কোনো মানে হয় না। দেখুন, পড়াশোনাটা হলো আমার স্বপ্ন, আর আমি যাকে ভালোবাসি সেই যদি আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিছুতেই মানতে পারবো না। আমি এত কষ্টের মধ্যেও আমার বাবা মা আমার পড়াশোনা বন্ধ করেনি। বেশ, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিলাম। সত্যি? হ্যাঁ, কারণ তোমাকে আমি ছাড়তে পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। পরের দিন আজকে কলেজে পড়তো, তাই পরে কলেজে উঠে সকালে উঠে নামাজ পড়ে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছে, তারপর ঘরে এসে আবার শুয়ে পড়ে। সকাল 10:45 মেয়ের মায়ের ডাকে ঘুম ভাঙে। ড্রয়িং রুমে একটা মেয়ে বসে আছে, তোর সাথে দেখা করতে এসেছে। আমার সাথে মনে শোভা আসছে, তুমি নাস্তা দাও, আমি আসছি। চোখে মুখে পানি চাপড়া দিয়ে তয়লা দিয়ে মুখ মুছতে মুছতে ড্রয়িং রুমে যেয়ে পড়ি, কিন্তু মেয়েটা শোভা নয়, আর চিনেও না পড়ি মেয়েটাকে। মেয়েটা আগ বাড়িয়ে বলে, হ্যালো, হাই, তুমি পড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? চিনলাম না তো। আমার পরিচয় পড়ে দিচ্ছে, আপাতত নামটুকু জানো, আমি রিয়া। আমাকে চেনো? তেমন ভাবে না। আমার হাতে না, এখন বেশি সময় নেই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? সাফাত তোমার কি হয়? কথাটা শুনে পরীর বুকে মোচড় দিয়ে ওঠে। এক অজানা ভয় বুকের ভেতর কড়া নাড়ছে। পরী উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, সাফাতকে তুমি কি করে চেনো?